একটি অদ্ভুত ভুতুড়ে গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এক অশরীরী মাতৃস্নেহ গল্পের নাম। গল্পটা শুরু করা যাক। পরি আজকাল রাতে ওর একার রুমে ঠিকঠাক ঘুমাতে পারে না। শুধু মনে হয় কেউ যেন সবসময় ওর ঘরের মধ্যে বিচরণ করছে। কেমন একটা মিষ্টি গন্ধ পায় সে রাতে ঘুমানোর সময়। সেই সময় ঘরের লাইটটা অন করলে কাউকে দেখতে পায় না, শুধু অনুভব করে। এতে খুব ভয় করে ওর, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। না, এ কোনো রূপকথা গল্পের পরি নয়, আবার কোনো 18 বছরের যুবতীও নয়। এ হলো একটা বছর পাঁচেকের ছোট্ট দুষ্টু মিষ্টি মেয়ে, পরিণীতা রায়চৌধুরী। বাড়ির সবাই ওকে পরি নামেই ডাকে। শুধু যে নাম পরি তা নয়, ওই বছর পাঁচেকের ছোট্ট মেয়ে রূপ সৌন্দর্যেও অতুলনীয়। কোনো রূপকথার গল্পের পরীর থেকে কম নয়। যেন মনে হয় কোনো স্বর্গের অপ্সরী জন্ম নিয়েছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, টিকালো নাক, টানা টানা বড় বড় চোখ, আর মুখে সুন্দর মায়াবী মিষ্টি হাসি। একটু হাসলেই যেন খুব আদর করতে ইচ্ছা করে। কিন্তু পরিণীতার ঠাকুমা মৃণালিনী দেবী পরিণীতার জন্মানোর পর ওকে দেখে একটুও বেশি খুশি হননি। কারণ তার একমাত্র ছেলে বৌমা পবন আর নীলিমা প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তিনি একটা নাতি পাওয়ার আশা করেছিলেন। কিন্তু যাই হোক, অন্যদিকে মৃণালিনী দেবীর মনে একটু খটকা লেগেছিল পরিণীতার জন্মের পর ওকে দেখে। তিনি ভেবেছিলেন এত ফর্সা সুন্দরী মেয়ে ওদের বাড়িতে কিভাবে জন্মানো সম্ভব। কারণ ওনাদের বাড়ির প্রত্যেকের গায়ের রং, এমনকি পরিণীতার বাবার পবনেরও গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আর মা নীলিমা ফর্সা হলেও এতটা ফর্সা নয়। কিন্তু তার ভাবনায় ছেদ পড়ে। নবজাতক শিশু পরিণীতাকে দেখতে কিছু প্রতিবেশীরা আসে, আর তারা সেই সুন্দরী বাচ্চা পরিণীতার ভীষণ প্রশংসা করেন। এইসব দেখে মৃণালিনী দেবীর মন গলে যায় নাতনির প্রতি। তিনি ধীরে ধীরে পরীকে ভালোবাসতে শুরু করেন এবং তিনি তার ছেলে বৌমার নাম মিলিয়ে অপ্সরী নাতনির নাম রাখেন পরিণীতা। এই ছোট্ট পরী ধীরে ধীরে বাড়ির সবার প্রাণ হয়ে ওঠে। পরীর জন্মের পর থেকেই রায়চৌধুরী বাড়ি আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি করতে থাকে। পবনের চাকরিতেও প্রমোশন হয়। এই জন্য পরীর প্রতি ওর বাবার ভালোবাসা আরও বেড়ে যায়। পবন সবসময় পরীকে আমার পরিরানী বলেই ডাকত। মা, বাবা, ঠাকুমা এবং বাড়ির অন্য সকলের আদরে পরীর শিশুজীবন আনন্দেই কাটতে থাকে। এমনি করে পরী যখন 3 বছরের, তখন ওর ভাই রিতমের জন্ম হয়, আর ওর খুশিময় জীবনে ছেদ পড়ে। রিতমের জন্মের পর থেকে আদরের পরী সবার, এমনকি ওর মা বাবারও চক্ষুশূল হয়ে উঠতে থাকে। সবার মুখে শুধু রিতম আর রিতম। ওই 3 বছরের ছোট্ট মেয়ে পরিণীতার উপর কোনো নজরই নেই কারোর। অযত্নে পরীর সুন্দরতর নষ্ট হয়ে যাচ্ছিল, আর ও ক্রমেই শরীর তার দুর্বল হয়ে পড়ছিল। সবাই দেখেও না দেখার ভান করত পরীকে। শুধু টাইমটা মেনেই খাবারটা খাইয়ে দেয় পরিণীতাকে, আর সবসময় পরিণীতাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কেন যে এই মেয়েটা জন্মেছিল কে জানে, ফেলে দিতেও পারি না। যে মেয়েটা একদিন মা বাবার মাঝখানে ঘুমোতো, সেই মেয়েটাই 3 বছর বয়স থেকে পাশের ঘরে একাই ঘুমাতে শুরু করলো। প্রথম একা ঘুম আসতো না পরীর। ভয় পেয়ে ছুটে যেত মা বাবার কাছে। আর ওই সময় ওর মা বাবা রিতমের কথা ভেবে এক প্রকার বিরক্ত হয়ে পরীকে ওর ঘরে জোর করে দিয়ে আসতো। ওর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসতো, যাতে পরী যেন বাইরে আসতে না পারে। একসময় ছোট্ট পরী ভয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত। এইভাবেই কেটে গেছে 2 বছর। এখন আর পরী একা ঘরে শুতে কাঁদে না। এই 5 বছরের ছোট্ট মেয়েটা যেন এই 2 বছরেই মানসিকভাবে
স্বাবলম্বী হয়ে গেছে। এখন সে অনেক কিছুই বুঝতে পেরেছে। এখন পরি আর ওর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদে না, কিন্তু ওর খুব কষ্ট হয় যখন দেখে বাবা ওর ভাই রিতমের জন্য নতুন খেলনা এনে দিচ্ছে, আর মা রিতমকে আদর করে খাইয়ে দিচ্ছে, আর ঠাকুমা রিতমকে কত সুন্দর সুন্দর গল্প বলছে। আবার যখন খুব ঝড় বৃষ্টি হয়, বিদ্যুতের চমকানি আর বাজের শব্দে ভয়ে মাকে এখনও জড়িয়ে ধরতে ইচ্ছা করে পরীর। কিন্তু কি আর করবে, মা তো তাকে আর ভালোবাসে না। এই ভেবে ভয়ে পাশবালিশটাকে আঁকড়ে ধরে, কিন্তু আবার পরি এটা দেখেও আশ্চর্য হয়ে যায় যে বাড়িতে যখন কোনো আত্মীয় বা প্রতিবেশী আসে, তখন মা বাবা আর ঠাকুমা ওকে এত ভালোবাসে যেন মনে হয় পরি ছাড়া বাড়ির কেউ বাঁচবে না। আর যখনই আত্মীয়রা বাড়ি থেকে চলে যায়, আবার তখন থেকেই পরি মানে পরিণীতার পুরনো জীবন শুরু হয়। পরি প্রতিদিন রাতে শুয়ে শুয়ে কাঁদে আর বলে, আমার মা আর ভাইয়ের মা যদি আলাদা হতো তাহলে আমার মা আমাকে খুবই আদর করত, আর বাবা আমার জন্য অনেক খেলনা এনে দিত, আর ঠাকুমা অনেক গল্প শোনাতো। এইসব ভাবতে ভাবতে ছোট্ট পরিণীতা একসময় ঘুমিয়ে পড়ত। এইভাবেই চলছিল ওর জীবন। এর মধ্যে একদিন পরি শুয়েছিল ওর বিছানায়। তখন রাত 2টো বাজে, কিন্তু ওর একদম ঘুম আসছিল না। কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎই পরির মনে হলো কেউ ওর ঘরের দরজাটা খুলে ঘরের মধ্যে এলো। ও ভাবল ওর মা, তাই ও উঠে ডাকলো, মা। কিন্তু কোনো উত্তর পেল না। ওর একটু ভয় লাগলো। সঙ্গে সঙ্গে ঘরের লাইটটা অন করে দেখলো ঘরের মধ্যে কেউ নেই। ঘরের দরজাটা বন্ধই আছে। ভয়ে গাটা ছমছম করে উঠল পরির, কিন্তু কাউকে কিছু বলার নেই। বলতে গেলেই তো কেউ না কেউ বলবে ও নাটক করছে, আর বলেই ওকে নিয়ে এসে ঘরে আটকে রেখে চলে যাবে। তাই কি আর করবে, লাইটটা অফ করে চুপ করে ঘুমিয়ে পড়ল পরি। এখন প্রায় রাতেই ওই একই ঘটনা ঘটছে, আর এখন আর পরির আগের মতো ভয় লাগে না। ও অনুভব করতে পারে ঘরে কেউ একটা বিচরণ করছে। রাতে বছর পাঁচেকের পরি ঘুমই আসে না, শুধু অপেক্ষা করে থাকে যে ওর ঘরে অদৃশ্য হয়ে যে বিচরণ করছে তাকে একবার চোখে দেখার জন্য। এমনি করে রাত জেগে অপেক্ষা করতে করতে 1 মাস পার হয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে অদৃশ্য বিচরণকারী দেখা পায়নি পরি। কিন্তু শুধু অনুভব করতে পারে কেউ একজন আছে এই ঘরে। হঠাৎই একদিন সন্ধেবেলা পরি ওর ঘরে ঢুকতে গিয়ে ভয় পেয়ে যায়। চিৎকার করে ওর মা বাবার ঘরে ছুটে যায় মাকে সব কিছু বলার জন্য। নীলিমাও তখন ঘরেই ছিল। পরির এত জোরে চিৎকার শুনে নীলিমা একটু ভয় পেয়ে গেল এবং পরীকে জিজ্ঞাসা করলো, কী রে পরি, কী হলো তোর, এত চেঁচাচ্ছিস কেন? পরির ভয়ে মুখ শুকিয়ে গেছে, ওর মুখে কথাও বের হচ্ছে না। তাও পরি বলতে চেষ্টা করলো, মা, আমার ঘরে। পরির কথার মধ্যেই মায়ের পাশে শুয়ে থাকা রিতম কাঁদতে শুরু করলো। আর রিতমের কান্না শুনতে পেয়ে বাইরে থেকে পরির বাবা পবন দৌড়ে ঘরে ঢুকলো, আর ঘরে পরীকে দেখে তার মাথায় আগুন জ্বলে গেল এবং চিৎকার করে বলল, এই শয়তান মেয়েটা এখানে কি করছে? এর জন্য আমার ছেলেটা কাঁদতে লাগলো। এই মেয়েটাই আমার ছেলেটাকে একটু সুস্থ থাকতে দেবে না। তোকে এই ঘরে কে ঢুকতে বলেছে পরি? তোকে বলেছি না তুই তোর ঘর থেকে বাইরে বেরোবি না, আর খবরদার যদি নিজের ঘর থেকে বেরিয়ে এই ঘরে আর কখনো ঢুকেছিস। এই কথা বলেই সে ছোট্ট পরীকে অতিরিক্ত মারতে শুরু করলো এবং ওকে জোর করে এক প্রকার মাটিতে ঘষতে ঘষতে এই ঘর থেকে বের করে পরীর ঘরের দিকে নিয়ে যেতে থাকলো। আর পরি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি আর ওই ঘরে যাব না, আমাকে আর আমার ঘরে আটকে রেখে দিও না বাবা, আমার ভয় লাগে, মা, বলে সে চিৎকার শুরু করলো। কিন্তু পরীর এই করুণ অবস্থা দেখেও নীলিমার মনে একটুও কষ্ট হলো না। নীলিমা একটা কথাও বলল না এইসব দেখে, শুধু রিতমকে আদর করে ঘুম পাড়াতে শুরু করলো। আর পরীর অবস্থা দেখে মৃণালিনী দেবী মনে মনে হাসলেন আর বারবার বলতে থাকলেন, ঠিক হয়েছে, বদমাশমি কোথাকার, তোর এই রকমই হওয়া উচিত।
ছোট্ট পরিণীতাকে ঘরে নিয়ে গিয়ে পবন বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে এলো। বাইরে এসে পবন একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। বন্দি হয়ে পরি কাঁদতে কাঁদতে দেখলো ঘরে কেউ নেই। এই দেখে সে বিছানায় শুয়ে পড়ল এবং বাবার মারের যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদতে থাকলো। রাতের খাবারটাও আজ তাকে কেউ দেয়নি। এটাই নাকি ওর মা বাবার ঘরে যাওয়ার শাস্তি। খিদে তেষ্টায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল এই বছর পাঁচেকের ছোট্ট পরিণীতা। হঠাৎই মাথায় একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পরির ঘুম ভেঙে গেল। তখন বাড়িতে রাত 2টো। পরি জেগে উঠে যা দেখল তাতেও ভয়ে চিৎকার করতে পারল না। অনেক কষ্টে জিজ্ঞাসা করল, তুমি কে? পরির কথায় উত্তরে সে কিছুই বলল না। আবার পরি কিছুটা ঢোক গিলে জিজ্ঞাসা করল, তুমি কে? এবার সে উত্তর দিল, আমি নিহারিকা, তোর মা। কথাটা শুনে পরিণীতা চমকে উঠল এবং তাড়াতাড়ি ঘরের লাইটটা অন করে যা দেখল তাতে পরির চোখ যেন ঝলসে গেল। বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে রইল। দেখল একটা অপরূপ সুন্দরী মেয়ে ওর বিছানায় বসে আছে, ঠিক যেন ছবির বইয়ে দেখা রাজকুমারীর মতো। রাজকুমারীদের মতো সাজসজ্জা, গোটা শরীর স্বর্ণ অলঙ্কৃত এবং তার শরীর থেকে নানা রঙের আলোক বর্ণালী বেরিয়ে এসে পরীর ঘরটাকে আলোকিত করে দিয়েছে। পরীর এই রকম অবস্থা দেখে নিহারিকা বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং বলল, আমি তোর মা, আমার কাছে আয়। কিন্তু পরী চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইল। এই দেখে নিহারিকা ওর কাছে গিয়ে আদর করে কোলে তুলে নিল ওকে এবং বলল, ওরা তোকে খেতে দেয়নি তাই না? তোর খিদে পেয়েছে বল? এতদিন পর পরীকে কেউ মাতৃস্নেহে কোলে তুলে নিল, আর এতে পরী মনে মনে অদ্ভুত আনন্দ অনুভব করতে থাকলো। এবং পরী মুখ খুলল এবং বলল, আমাকে ওরা খুব মেরেছে, কিচ্ছু খেতে দেয়নি জানো, আমার খুব খিদে পেয়েছে। তুই কি খাবি বল আমাকে, আমি তাই এনে দেব। নিহারিকা বলল, তুমি যাই দেবে আমি তাই লক্ষ্মী সোনার মতো খেয়ে নেব। পরী করুণ স্বরে বলল। কথাগুলো শুনে নিহারিকার চোখে জল এসে গেল এবং নিজের শক্তির প্রয়োগ করে অনেক খাবার দিয়ে পরিণীতার ঘর পরিপূর্ণ করে দিল। এইসব দেখে পরী অবাক হয়ে গেল এবং পরী এক দৃষ্টিতে চেয়ে রইল ওই খাবারগুলোর দিকে। এই দিকে নিহারিকা একটু হাসল এবং তার নিজের হাতে যত্ন সহকারে পরীকে খাবারগুলো খাওয়াতে শুরু করলো। আর আবার এতদিন পর পরিণীতা মায়ের আদরের স্পর্শ অনুভব করতে লাগলো। খাওয়া শেষ হলে নিহারিকা পরীকে বলল, তোর যা দরকার তুই আমাকে বলবি, আমিই তোকে সব কিছু এনে দেব, ওদের কারুর কাছে আর কিচ্ছু চাইবি না। পরী বলল, আচ্ছা, কিন্তু তুমি কে হও আমার? আমি তোমাকে কি বলে ডাকবো? নিহারিকা হেসে বলল, আরে বললাম না আমি তোর মা হই পরী, তুই আমাকে মা বলেই ডাকবি। তুমি কি করে আমার মা হবে? ওই ঘরে শুয়ে আছে নীলিমা রায়চৌধুরী, ওই তো আমার মা। পরীর কথা শুনে নিহারিকা বলল, আমি জানি নীলিমা তোকে জন্ম দিয়েছে, কিন্তু আমিই তোর আসল মা। তুই যেদিন বড় হবি, সব বুঝতে শিখবি, সেদিন তোকে সব বলবো। আর একটা কথা, তুই কোনোদিনও আমার কথা কাউকে বলবি না। পরী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার মা আর আমি তোমার কথা কাউকে বলবো না। নিহারিকা পরীকে জড়িয়ে ধরে আদর করতে থাকলো আর পরীও নিহারিকার মাতৃস্নেহে ঘুমিয়ে পড়ল। এরপর থেকে পরিণীতার জীবনে মায়ের অভাব পূরণ হতে লাগলো অশরীরী মা নিহারিকার মাতৃস্নেহে। পরী আর তার মা বাবার কাছে যাওয়ার জন্য জেদ করে না, সবসময় নিজের ঘরেই থাকে। শুধু খাবার সময় খাবার খেতে ঘরের বাইরে বের হয় আর খাওয়া শেষ হলে ঘরের মধ্যে চলে আসে। নিহারিকাও পরীকে খুব ভালোবাসে। পরীকে নিহারিকা স্নান করিয়ে দেয়, চুল আঁচড়ে দেয়, পরী যখন যা চায় তাই এনে দেয়। পরীও নিহারিকার কথা কাউকে জানালো না। অন্যদিকে পরীর পরিবারের লোকজন পরীর এইরকম ব্যবহারে একটু অবাক হলেও খুশি ছিল, কারণ পরী আর তাদের জ্বালাতন করতো না, তাদের ঘরেও আসতো না। একদিন পবন তার মা মৃণালিনী দেবীর সাথে কথা বললেন পরীকে স্কুলে ভর্তি করার ব্যাপারে, কিন্তু কারোরই এই ব্যাপারে কোনো মত ছিল না।
কিন্তু বাইরে লোকের সামনে তারা পরিণীতাকে খুব ভালোবাসতো। তাই মেয়েকে স্কুলে ভর্তি না করলে বাইরের লোক কি বলবে এই ভেবে এক প্রকার বাধ্য হয়ে পবন পরীকে স্কুলে ভর্তি করলো। শুরু হলো পরিণীতার স্কুল জীবন। পরি আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু আশ্চর্যভাবে পরি পড়াশোনায় ভালো হতে লাগলো। স্কুলেও ফার্স্ট গার্ল নামে পরিচিত হয়ে গেল পরিণীতা রায়চৌধুরী। কিন্তু এতে পরির বাড়ির লোকজন একটুও খুশি হলো না, কারণ পরির ভাই রিতম একদমই পড়াশোনায় ভালো ছিল না। তাই বাড়ির লোকজন ছেলের থেকে মেয়ে পড়াশোনায় ভালো এটা কিছুতেই মেনে নিতে পারল না। আবার তারা এটা ভেবেও অবাক ছিল যে রিতমকে 10টা টিউশন পড়তে দিয়েও সে পরীক্ষায় ফেল করত বছর বছর, আর পরীকে একটা টিউশন না দিয়েও পরি প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হতো। আর এই সব পরির বাবা পবন ও ঠাকুমা মৃণালিনী দেবীর সহ্য হলো না। তারা প্ল্যান করে পরীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো শুরু করলো, যাতে ও পড়াশোনার জন্য একটুও সময় না পায়। এতে পরীর খুব কষ্ট হতে শুরু করলো, কারণ পরীও খুব ভালো করেই জানতো যে তার স্কুলে ভালো রেজাল্ট কোনো ম্যাজিক নয়, এটা একমাত্র ওর কঠোর পড়াশোনার ফল। তাই ও জানতো বাড়ির কাজ করলে ওর পড়াশোনা শেষ হয়ে যাবে। পরী কাঁদতে শুরু করলো। এই সময় নিহারিকা এলো এবং পরীকে কান্নার কারণ জিজ্ঞাসা করলো। পরীও নিহারিকাকে সব কিছু জানালো। সব কথা শুনে আগুনের মতো জ্বলতে লাগলো নিহারিকা এবং বলল, ওদের সামনে আমি তুই সেজে কাজ করব, আর তুই এই ঘরে পড়া করবি। পরীও খুব খুশি হলো এই কথাগুলো শুনে এবং পরক্ষণেই নিহারিকাকে জড়িয়ে ধরল। আগুনের মতো জ্বলতে থাকা নিহারিকা এক নিমেষেই জল হয়ে গেল। মেয়ের সাথে ওদের কথা মতোই কাজ শুরু হলো এবং পরীর পড়াশোনার কোনো ক্ষতি হলো না। এর মধ্যেই পরিণীতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এবং একই সঙ্গে রিতম দিল মাধ্যমিক পরীক্ষা। সবাই জানতো পরী তো সারাদিন বাড়ি কাজ করতো, পড়াশোনার জন্য সময় পেত না, তাই সে উচ্চ মাধ্যমিকে ফেল করবে। কিন্তু ফল হলো ঠিক উল্টো। আগে উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বের হলো। পরিণীতা 98% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করলো। পরী আর ওর অশরীরী মা নিহারিকা খুবই খুশি ছিল, কিন্তু বাড়ির সবাই পরিণীতার উপর রেগে গেল। পরীকে জোর করে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিল। ঠিক 2 দিন পর মাধ্যমিকের রেজাল্ট বের হলো আর রিতম সবচেয়ে কম নাম্বার পেয়ে ফেল করলো। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। আর পবন রিতমের ফেলের জন্য 17 বছরের পরিণীতাকে ঘর থেকে বের করে নিয়ে এসে অসম্ভবভাবে মারতে শুরু করলো। আর পরিণীতার অবস্থা করুণ হয়ে উঠল। ও চিৎকার করে কাঁদতে লাগলো। রিতম দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। কেউ আটকানো তো দূরের কথা, মা নীলিমা, ঠাকুমা মৃণালিনী দেবীও পরিণীতাকে পুড়িয়ে মারতে কেরোসিন তেল আর দেশলাই নিয়ে এলো। এইসব দেখে নিহারিকা রাগে আগুনের মতো জ্বলতে লাগলো এবং দেখতে দেখতে বাড়ির সিলিংয়ের কাচের ঝাড়বাতিটা হঠাৎই মৃণালিনী দেবীর উপর ভেঙে পড়ল। মৃণালিনী দেবীর রক্তে সারা বাড়িতে রক্তের নদী বইতে লাগলো। এই আকস্মিক ঘটনায় সবাই চমকে গেল। পবন আর নীলিমা পরিণীতাকে ফেলে মৃণালিনী দেবীকে নিয়ে হসপিটালের দিকে ছুটল। রিতমও ওদের সাথেই গেল। আর পরিণীতাও হতবাক হয়ে নিহারিকার দিকে তাকিয়ে রইল। নিহারিকা পরিণীতাকে নিয়ে তার ঘরে গেল আর অতি যত্নে মাতৃস্নেহ দিয়ে শুশ্রূষা করতে লাগলো, কারণ অতিরিক্ত মারের ফলে পরিণীতার অবস্থা করুণ হয়ে উঠেছিল। বারবার পরি যন্ত্রণায় কেঁদে উঠছিল। কিছুক্ষণ পর পরি একটু সুস্থ হলো। এবার সে নিহারিকাকেই বলল, তুমি ঠাকুমার সঙ্গে এরকম কেন করলে মা? পরীর এই রকম কথায় নিহারিকা চিৎকার করে উঠল এবং বলল, ওই শয়তান মৃণালিনী তোর ঠাকুমা তোকে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল, তাই আমি ওকেই শেষ করে দিলাম। ও আমার মেয়েকে কষ্ট দেবে আর আমি ওকে ছেড়ে দেব? তুই ভাবলি কি করে পরি? কথাগুলো বলে নিহারিকা গজগজ করতে শুরু করলো। পরিণীতা জানতো যে নিহারিকা কোনো মানুষ নয়, ও হলো মানুষরূপী শক্তিশালী একজন অশরীরী। কিন্তু নিহারিকা যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা পরিণীতার কাছে
ধারণার বাইরে ছিল। এবার শান্তভাবে সে নিহারিকাকে জিজ্ঞাসা করল, মা, তুমি ছোটবেলায় বলতে তুমিই নাকি আমার নিজের মা। কিন্তু নিহারিকা মেয়ের কথা একটু হেসে বলল, নীলিমা তোকে জন্ম দিয়েছে, তাহলে আমি কি করে তোর নিজের মা হলাম? এটাই তো বলতে চাইছিস তুই? তাহলে শোন, আজ তোকে আমি সব কিছুই বলবো। নীলিমাই তোর জন্মদাত্রী মা। তোর জন্মের প্রায় 5 বছর আগে নীলিমা আর পবনের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 বছর পরও ওদের কোনো বাচ্চা জন্মায়নি। ওদের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না ওই সময়। তবু ওরা সব রকম চিকিৎসা করাচ্ছিল শুধুমাত্র একটি সন্তান পাওয়ার জন্য। সেই সময় কেউ একজন ওদের বলে যে গঙ্গা নদীর যেখানে উৎপত্তিস্থল সেখানে একটা অনেক বড় শিব মন্দির আছে, ওখানে গিয়ে পুজো দিলে নীলিমা সন্তান হতে পারে। এই কথা শুনে পবন আর নীলিমা ওখানে যেতে আর একদিনও দেরি করেনি। ওরা যখন পুজো দিয়ে বাড়ি ফিরছিল তখন ওরা এক তপস্বিনী মাতাকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং ওরা একটা সন্তান চেয়ে তার কাছে প্রার্থনা করে। কিন্তু ওই তপস্বিনী জানান যে তাদের সন্তান জন্মানো সম্ভব নয়, কিন্তু একটা উপায় আছে। যদি কোনো নারীর গর্ভে বড় হতে থাকা 3 মাসের ভ্রূণকে নীলিমার গর্ভে রোপণ করা হয়, তবেই সেই সন্তান জন্মানোর পরই নীলিমা যতবার ইচ্ছা ততবারই মা হতে পারবে। কিন্তু প্রথম সন্তানকে ওইভাবেই জন্ম দিতে হবে। এরপর পবন আর নীলিমা ওই তপস্বিনীর কাছ থেকে বিদায় নেয়। পবন ভাবতে থাকে তপস্বিনী যেটা বলল তাতে কোটি টাকা খরচ হবে, যেটা কোনোদিনই পবন আর নীলিমার পক্ষে সম্ভব নয়। আর কোনো মেয়েই বা নিজের সন্তান তাদেরকে দেবে কেন? এই ভেবে নীলিমা পাগলের মতো কাঁদতে শুরু করে, আর পবনও তাকে সান্ত্বনা দেবার জন্য ভাষা খুঁজে পাচ্ছিল না কোনো। সেই সময় আমি ওই মন্দিরের কাছে থাকতাম। নীলিমাকে ওইভাবে কাঁদতে দেখে আমার মন ব্যাকুল হয়ে ওঠে। আমি ছিলাম এক অশরীরী, তাই ওরা আমাকে কেউ দেখতে পারে না। কিন্তু সেই সময় আমিও ছিলাম 3 মাসের অন্তঃসত্ত্বা, তাই নিজের কথা না ভেবে নীলিমার কথায় ভাবলাম। আমার গর্ভের 3 মাসের সন্তানকে নীলিমার অজান্তেই নীলিমার শরীরে দিয়ে এলাম। নিজের সন্তানকে ছাড়তে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ভাবলাম একজন অশরীরী সন্তান হয়ে জন্মানোর থেকে এই মানুষ মায়ের সন্তান হয়ে জন্মানো অনেক ভালো, তাই একটু খুশিও হয়েছিলাম। তখন কি জানতাম এরা এত শয়তান। এরপরে নীলিমা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। পবন ওকে হসপিটাল নিয়ে গিয়ে জানতে পারে নীলিমা অন্তঃসত্ত্বা। ওদের আনন্দের সীমা থাকে না, খুব খুশি হয়ে বাড়ি ফিরে যায়। তারপর তোর জন্ম হয়। ওদের আর তোর ঠাকুমার মুখ বিষণ্ণ হয়ে যায় মেয়ে জন্মেছে দেখে। কিন্তু তুই অপূর্বা সুন্দরী, তাই ওরা তোকে ভালোবাসতে শুরু করে। তোর জন্মের দিনই তোর বাবা পবনের চাকরিতে উচ্চ পোস্টে প্রমোশন হয়। তোর জন্মের পর থেকেই তোর পরিবার কোটিপতি হয়ে আমিও তোর পাশেই সবসময় ছিলাম। কিন্তু আমি জানতাম না যে একটা ছেলে জন্মানোর পর ওরা তোর সাথে এই রকম ব্যবহার করবে। তাহলে আমি কোনো দিনই তোকে নীলিমার কোলে তুলে দিতাম না। নীলিমার মতো মেয়ে আর পবনের মতো ছেলে কোনো সন্তানের মা বাবার হওয়ার থেকে ওদের নিঃসন্তান থাকাই উচিত ছিল। কিন্তু তুই এত সুন্দরী দেখে তোর ঠাকুমা মৃণালিনীরও সন্দেহ হয়েছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পাননি মৃণালিনী দেবী। আজ আমি তোকে বলছি পরী, তুই এত সুন্দরী কারণ তুই আমার মেয়ে, আর আমি হলাম স্বর্গের এক অপ্সরীর কন্যা। আমি আমার মাকে অপ্সরীদের জীবনযাপন করতে দেখতাম, যা আমার একদম ভালো লাগতো না। আমি পৃথিবীর মানুষের মতো জীবন চাইতাম, যা কোনোদিনই সম্ভব ছিল না। আমি অনেক তপস্যা করে অনেক শক্তি লাভ করি এবং পৃথিবীর মানুষ হয়ে জন্মানোর অনুমতি পাই। আর তারপর আমি এক সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে হয়ে জন্মাই।
সব কিছুই ভালো ছিল। আমার বিয়েও দেওয়া হয় এক নামী বিজনেসম্যানের সঙ্গে। আমার শ্বশুরবাড়ির লোকজন সমাজে নামী ভদ্রলোক হিসেবে পরিচিত হলেও তারা ছিল ভিতরে এক একটা নরকের কীট। আমি অন্তঃসত্ত্বা হলাম। আমি খুব খুশি ছিলাম, কিন্তু ওরা ছেলে চেয়েছিল। আমাকে জোর করে নার্সিংহোমে নিয়ে গেল। ডাক্তারকে অনেক টাকা দিয়ে আমার গর্ভস্থ সন্তানের লিঙ্গ পরীক্ষা করানো হলো। জানা গেল আমার গর্ভে কন্যা সন্তান আছে। 2 দিন পর গর্ভপাত করানোর দিন ঠিক হলো। নির্দিষ্ট দিনের আগের দিন রাত্রে আমি শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। কিন্তু ওই নোংরা সমাজে একা একটি মেয়েকে রাস্তায় থাকা যে কতটা বিপজ্জনক ও মারাত্মক হতে পারে সেটাও বুঝতে পারছিলাম। একদিন কতকগুলি বদমাশ লোক আমার পিছু ধাওয়া করতে শুরু করে। একজন সাধারণ মেয়ে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই বদমাশ লোকগুলো ধারণাও ছিল না। আমি সেদিন নিজেকে আর তোকে বাঁচানোর জন্য উন্মাদ ভয়ঙ্কর নারী হয়ে উঠি। শুধুমাত্র নিজের হাতের কাছে পাওয়া একটা সেফটি পিন দিয়ে ওই বদমাশ লোকগুলোকে একের পর এক শেষ করতে থাকি। তারপরেই আমি ওই শিব মন্দিরের কাছে চলে এসে থাকতে শুরু করি। কিন্তু খিদের জ্বালা আর কদিন সহ্য করে তোকে বাঁচাতে পারতাম। আর কোনো উপায় না দেখে তোকে গর্ভে নিয়েই এই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। কিন্তু মানুষ রূপে জন্মালেও আমার শরীরে ছিল আমার অর্জিত দৈব শক্তি। তাই এর ফলেই গর্ভে তোর মৃত্যু হয়নি। তুই অশরীরী সন্তান রূপেই আমার গর্ভে ছিলি। আর তোকে নীলিমার গর্ভে রোপণ করার পর থেকে আমি অশরীরী। তুই আমার মানুষরূপী সন্তান। এতক্ষণ পরিণীতা চুপ করে নীহারিকার কথা শুনছিল। এবার ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আর নীহারিকা পরীর চোখের জল মুছিয়ে দিতে লাগলো। হঠাৎ ঘরের বাইরে থেকে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা গেল। পরী বুঝল হসপিটাল থেকে ওর মা বাবা ফিরে এসেছে। আর বাইরে থেকে ওদের চিৎকারে এটুকুই বোঝা গেল যে ওর ঠাকুমা মৃণালিনী দেবীর ওই কাচের ঝাড়বাতিটার আঘাতে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয়েছে। এবার পরী নীহারিকার দিকে তাকালো, আর নীহারিকাও একটা দীর্ঘশ্বাস ফেলে পরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তোর উপর যে আঘাত করবে তার এই অবস্থাই হবে। আর তুই এই বাড়ির সৌভাগ্য। তোর জন্য এরা আজ কোটিপতি। তুই যেদিন এই বাড়ি থেকে চলে যাবি সেদিন ওরা নিঃস্ব হয়ে ভিখারিতে পরিণত হবে। কিন্তু এটা ওরা কেউ জানে না। আর যেদিন জানতে পারবে সেদিন ওরা আর তোকে ফিরে পাবে না। এরপর পবন রাগে পাগলের মতো চিৎকার করে পরীর ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে পরীকে ডাকতে লাগলো। পরী দরজা খুলল, আর এরপর যা ঘটল তা আর চোখে দেখা যায় না। পবন পরীকে ধাক্কা মেরে ঘরের বাইরে ফেলে দিল, আর নিজের কোমর থেকে বেল্ট খুলে পরীকে মারতে শুরু করলো, আর বলতে থাকলো, তুই আমার মাকে মেরে ফেললি, তোর জন্যে আজ মা মারা গেল, আমি তোকে আজই মেরে ফেলবো। বলে হঠাৎই পবন একটা জ্বলন্ত শিখ নিয়ে এলো পরীকে মারবে বলে। এই দেখে পরী ভয়ে কুঁকড়ে গেল। কিন্তু নীলিমা বা রিতম কেউ পবনকে আটকালো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আর রিতম তো জ্বলন্ত শিখটা বাবা পবনের দিকে আরও এগিয়ে দিল। পবন এবার পরিণীতাকে শিখ দিয়ে মারতে উদ্যত হলো। এতক্ষণ নীহারিকা সব কিছু দেখেও চুপ ছিল, কিন্তু পরিণীতার অবস্থা দেখে এবার নীহারিকা ক্ষেপে উঠল। এতক্ষণ সবার সামনে থেকে অদৃশ্য হয়েছিল নীহারিকা, কিন্তু এবার সবার সামনে এসে দাঁড়ালো। রাগে চিৎকার করে পরিণীতাকে মারতে উদ্যত পবনকে বলল, দাঁড়ান, পরীর গায়ে আর একবারও হাত দিলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে না। হঠাৎই এমন কথা শুনে পবনসহ নীলিমাও ও রিতম চমকে ঘুরে তাকালো নীহারিকার দিকে। একটু থতমত খেয়ে পবন জিজ্ঞাসা করল, আপনি কে? আর আমি আমার মেয়ের সাথে কোন ব্যবহার করব সেটা আপনি বলে দেবেন? এবার নীহারিকা একটু শান্ত হয়ে বলল, আমি নীহারিকা, একজন গৃহবধূ।
আর অবশ্যই আপনি আপনার মেয়ের সাথে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, কিন্তু এই রকম নৃশংস ব্যবহার করতে পারেন না। পবন এবার নীহারিকার উপর রেগে গিয়ে বলল, এই শয়তানিকে আমি একবারও সহ্য করতে পারি না। ওর জন্যই আমাদের ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওর নিজে পরীক্ষায় পাশ করলো, আর ওর জন্যই রিতম পরীক্ষায় ফেল করলো, আর আজকে তো আমার মাকেই ও মেরে ফেললো। আজ আমি ওকে মেরেই ফেলবো। পবন গজগজ করতে লাগলো। নীহারিকা বলল, সত্যিই কি তাই? আপনার তো পরীর সাথে রিতমকে কথা পর্যন্ত বলতে দেন না, তাহলে পরীর জন্য রিতম কি করে ফেল করবে? আর আপনারা তো রিতম কোনো দোষ করলেও পরীকে মারধর করতেন কেন? কারণ পরী মেয়ে, তাই দোষ না করেও সব দোষ ওর, তাই না? আর রিতম হাজারের বেশি দোষ করলেও ও নির্দোষ। রিতম ছেলে তো, তাই ও ধোয়া তুলসী পাতা। এটা আপনারা আর আপনাদের মতো আমাদের সমাজের বেশিরভাগ মা বাবাই মনে করেন। কোনো দিনও কি খোঁজ নিয়ে জানতে চেয়েছেন যে ছেলেটাকে এত টিউশন পড়াতে গিয়েও কেন ও বছর বছর ফেল করে? আবার ছেলেটা সত্যিই কি ঠিকঠাক টিউশনি পড়তে যায় কি না? কিন্তু না, আপনাদের এই সব জানার কোনো প্রয়োজনই নেই, কারণ রিতম ছেলে তো, তাই তো ও কোনো দোষই করতে পারে না। ভাই খারাপ হয়ে যাচ্ছে, আর সেই দোষটা ওই ঘরে থাকা বোন পরীর। বাহ, কি চমৎকার, তাই না? ও মেয়ে, তাই সব দোষ ওরই। ও মেয়ে, তাই আপনার সব সময় অকারণে পরীকে মারধর করেছেন, মানসিক অত্যাচার করেছেন। আজ আপনার মায়ের মৃত্যুর জন্য পরিণীতাই নয়, আপনার আর আপনার মা নিজেই দায়ী। একটা নির্দোষ কুমারী মেয়ের উপর এইভাবে অত্যাচার স্বয়ং ভগবানও সহ্য করেন না, তাই তিনি শাস্তি দিলেন, যার ফলস্বরূপ আপনার মা মৃণালিনী দেবীর আকস্মিক মৃত্যু। আর নীলিমা দেবী, আপনিও তো একজন মেয়ে, একজন মা হয়ে নিজের মেয়ের ওপর এরকম অত্যাচার দেখছেন, আর নিজেও সমানভাবে মানসিকভাবে অত্যাচার করে যাচ্ছেন মেয়ে পরিণীতার উপর। ছি! আপনি মা নামে কলঙ্ক। নিঃসন্তান থাকা আপনাদের উচিত ছিল। পরিণীতাকে যখন আপনারা সহ্য করতে পারেন না, তাহলে কেন বাড়িতে রেখে অত্যাচার করছেন? কোনো নিঃসন্তান দম্পতির হাতে পরিণীতাকে তুলে দিতে পারতেন, সেই মা সন্তান সুখ পেত। এতক্ষণ সবাই নীহারিকার কথাগুলো শুনছিল। পরিণীতাও অবাক হয়ে তাকিয়েছিল নীহারিকার দিকে। এবার পবন বলল, কে নেবে এই 17 বছরের মেয়েকে? এক প্রকার বিয়ে দিলেই বিদায় করতে হবে পরিণীতাকে। এবার নীহারিকা রাগে গর্জে উঠল আর বলল, মেয়ে বলে কি ফেলনা নাকি যে বিয়ে দিয়ে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে? হিসেব মতো ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য হয় না, ছেলে মেয়ে সবসময় সমতুল্য। আর মেয়েরা তো এই পৃথিবীর বুকে প্রাণের মূল সৃষ্টিকর্ত্রী। এদের ঘৃণা না করে শ্রদ্ধা করা উচিত। এই মেয়েরা পৃথিবীতে না থাকলে আপনাদের আদরের ছেলেরাও জন্মাতো না। আপনি মেয়েকে ঘৃণা করছেন, আপনিও কিন্তু একটি মেয়ের গর্ভে জন্ম নিয়েছেন। মিস্টার পবন রায়চৌধুরী, বুঝলেন? আমি পরিণীতাকে আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। পবন বলল, আপনি ওকে এখনই নিয়ে যান। নীলিমা আর রিতমও কিছু বলল না, মুখ ফিরিয়ে নিল পরিণীতার দিক থেকে। এবার পরিণীতা উঠে এসে নীহারিকার কোলে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সাথে যাব মা, আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো। নীহারিকা পরিণীতাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল। তখন পিছন ফিরে পরিণীতা চিৎকার করে পবন আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, আমার ওপর অত্যাচারের শাস্তি তোমরা ঠিক পাবে। শেষ বয়সে মুখে জল দেওয়ার মতো কাউকে পাবে না। একজন নির্দোষ বালিকার উপর অত্যাচারের জন্য ভগবানও তোমাদের ক্ষমা করবেন না। কথাটা ভালো করে মনে রেখো। নীহারিকা পরিণীতাকে নিয়ে চলে গেল, কিছু কথাই না বলে। কেউ জানল না, বা কেউ একবারও জানার চেষ্টাও করল না মেয়েটাকে কে, কেন, কোথায় নিয়ে গেল। সেটা জানার প্রয়োজন মনে করল না পরীর পরিবারের লোকজন। পরিণীতা চলে যাওয়ার পর রিতম হঠাৎই ওর বাবা পবনকে বলল, ওহো, বাঁচা গেল, ওই পরী ডাইনিটা বাড়ি থেকে দূর হলো। এবার আমরা সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারবো, তাই না বাবা?
পবন ছেলের কথা একটু হাসল। রিতম ওর ঘরে চলে গেল। নিজের দিদির নামে খারাপ কথা বলতে একটুও পিছু হাঁটল না রিতম। কারণ রিতমের মা বাবা তো কোনোদিনই রিতমকে মেয়েদের সম্মান করতে শেখায়নি। এবার পবন দরজার দিকে তাকিয়ে নীলিমাকে বলল, পাপটা বাড়ি থেকে বিদায় হলো। আমাকে টাকা খরচ করে বিয়ে দেওয়ার প্রয়োজন হলো না। নীলিমাও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই বলেছ। মেয়েটা পাপী রাক্ষসী ছিল, শাশুড়িটাকে না খেয়ে গেল না। পরিণীতার বাড়ি থেকে চলে যাওয়াতে কারুর এতটুকু আফসোস অবধি ছিল না, বরং ওরা হাঁপ ছেড়ে বেঁচেছিল। মৃণালিনী দেবীর মৃত্যুর পর তার ক্রিয়াকর্ম করে শোক কাটিয়ে উঠতে প্রায় 1 বছর কেটে গেল। এরপর আরও 2 বছর কেটে গেছে। পরীর কথা সবাই প্রায় ভুলেই গেছে, কিন্তু রিতমের কোনো পরিবর্তন হয়নি। ওই 2 বছরে 2 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি সে। তবুও পবন আর নীলিমা ছেলেকে কিছুই বলতো না। ওরা জানতো ছেলে রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা মারে, পার্টি করে, মদ খেয়ে বাড়ি ফিরত। তাও পবন আর নীলিমা ওদের আদরের ছেলে রিতমকে কিচ্ছু বলতো না। এছাড়া পবন তো একবার চেষ্টাও করেছিল রিতমের স্কুল কর্তৃপক্ষকে ঘুষ খাইয়ে মাধ্যমিকে পাশ করিয়ে দেবার। বরং হয়েছিল ঠিক উল্টো। স্কুল কর্তৃপক্ষ রিতমকে পাশ করানো তো দূরের কথা, পবনকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করানোর ভয় দেখিয়ে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিল এবং রিতমকেও স্কুল থেকে বহিষ্কার করা হলো। নীলিমা কি হয়েছে জানতে চাইল, কিন্তু কোনো উত্তর পেল না পবনের কাছ থেকে। পবন সোজা রিতমের ঘরে চলে গেল। রিতমকে ঘর থেকে বের করে নিয়ে এসে অসম্ভবভাবে মারতে শুরু করলো। রিতম হতভম্ব হয়ে মার খেতে লাগলো। নীলিমা কি হলো বুঝতে পারল না। পবন কোনোদিনই রিতমকে মারেনি। পবনকে আটকাতে গেল, কিন্তু পবন রাগে নীলিমাকেও ধাক্কা মেরে ফেলে দিল। রিতমকে ক্রমাগত মারতে থাকলো। কিন্তু হঠাৎই একটা ফোন এলো পবনের। পবন একটু থামল। পবন ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে যা শুনল তাতে পবনের মাথায় যেন বাজ পড়ল। ফোনটা রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে পড়ল পবন। নীলিমা আর রিতম পবনের অবস্থা দেখে কিছুটা চমকে গেল। নীলিমা তাড়াতাড়ি জল নিয়ে এলো পবনের জন্য, কিন্তু পবন জলের গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর উঠে দাঁড়ালো এবং করুণ স্বরে বলল, নীলিমা, অফিস থেকে ফোন করেছিল। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার কোম্পানির সবচেয়ে বেশি দামি প্রজেক্ট মার্কেটে লস করেছে। আমার প্রচুর টাকা লস হয়ে গেছে। এখন আমি কি করব? আমাকে এখনই অফিসে যেতে হবে। কথাটা শেষ করেই পবন দৌড়ে গাড়ি নিয়ে অফিসে বেরিয়ে পড়ল। নীলিমার মাথা ঘুরে পড়ে গেল, আর রিতম নীলিমার মুখে জল দিতে লাগলো জ্ঞান ফেরানোর জন্য। শুরু হলো বাড়ির লক্ষ্মী কন্যা পরিণীতাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার শাস্তি। নীলিমার যখন জ্ঞান ফিরল, তখনও চোখ মেলে দেখল রিতম হাতে ফোনটা নিয়ে ক্রমাগত কেঁদেই চলেছে। নীলিমা জিজ্ঞাসা করল, কি হয়েছে রিতম, কাঁদছিস কেন? রিতম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, হসপিটাল থেকে ফোন করেছিল। বাবা অফিস থেকে তাড়াতাড়ি বের হবার সময় বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা হসপিটালে। কথাটা শুনে নীলিমার মনে হলো চারিদিকে যেন অন্ধকার নেমে এলো। কিছু ক্যাশ টাকা আর এটিএম কার্ডটা নিয়ে রিতমকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল নীলিমা। হসপিটালে গিয়ে যা শুনল তাতে ও একেবারে ভেঙে পড়ল। ডাক্তারবাবু জানালেন এখনই পবনের একটা বড় অপারেশন করতে হবে। অ্যাক্সিডেন্টের ফলে ওর শরীরে প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে। খরচ কত পড়বে নীলিমা জানতে চাওয়ায় ডাক্তারবাবু জানালো প্রায় 3 লাখ টাকা খরচ হবে। এই কথা শুনে যেন নীলিমার মাথায় বাজ পড়ল। একে তো কোম্পানিতে অনেক টাকা লস হয়েছে, এরপর ব্যাংকে 3 লাখ টাকা তোলার পর আর লাখখানেক টাকা পড়ে থাকবে। এরপর কিছু না ভেবে সোজা চলে গেল এটিএমে। সেখান থেকে টাকা তুলে আর নিজের একটা সোনার হার স্বর্ণকারের দোকানে বিক্রি করে হসপিটালে 3 লাখ টাকা জমা দিল নীলিমা। শুরু হয় পবনের জীবনের মরণের লড়াই। অপারেশন প্রায় 8.5 ঘন্টা ধরে চলল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে নীলিমা ডাক্তারবাবুকে যখন জিজ্ঞাসা করলো পবনের অবস্থা কেমন, তখন ডাক্তারবাবু বললেন
পবনের জ্ঞান ফেরার আগে পর্যন্ত ওর অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। নীলিমা চুপ করে বসে চোখের জল ফেলছিল। তখন ওর খেয়াল হলো রিতম ওর পাশে নেই। কোথায় গেল ছেলেটা? এখানেই তো ছিল। বাড়ি চলে গেল নাকি? নীলিমা পাগলের মতো হসপিটালের এদিক ওদিক রিতমকে খুঁজতে লাগলো। কোথাও দেখতে পেল না রিতমকে। হসপিটাল থেকে বাইরে বেরিয়ে খুঁজতে লাগলো। কিছুটা এগিয়ে যা দেখলো তা দেখে ওই অবস্থাতেই নীলিমার মাথা আগুন হয়ে গেল। দেখলো রিতম ওর মাতাল বন্ধুগুলোর সঙ্গে হাসাহাসি করছে আর সমানভাবে মদ আর মাংস খাচ্ছে। আর রাস্তা দিয়ে যাতায়াত করা মা বোনের বয়সী মেয়েগুলোকে দেখে বিশেষত রিতম নোংরা নোংরা কমেন্টস করছে। এই সময় নীলিমার রাগে তেড়ে এলো রিতমের দিকে। এসেই সপাটে একটা চড় মারল রিতমের গালে। রিতম তো পুরোপুরি অবাক ওর মায়ের এইরকম ব্যবহারে। কারণ কোনোদিনই নীলিমা ওর আদরের ছেলের গায়ে হাত তোলেনি। আর রিতম কোনো দোষ করলেও পরীকে মারধর করত নীলিমা। নীলিমা চিৎকার করে বলল, জানোয়ার ছেলে, তোর বাবা হসপিটালে জীবন মরণের সাথে লড়াই করছে আর তুই এখানে মদ খেয়ে আনন্দে নোংরামি করছিস? আজ তোকে আমি কি করি দেখ। এই বলে নীলিমা রিতমের চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে বাড়িতে তালা দিয়ে আবার নীলিমা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। রিতম মা মা বলে দরজা খুলো বলে চিৎকার করতে থাকলো। আবার ঠিক একই ঘটনা ঘটল যেমন ঠিক সেই 3 বছরের ছোট্ট পরীর সাথে ঘটেছিল। নীলিমা ক্লান্ত অবস্থাতেই হসপিটালে পৌঁছালো। হসপিটালে ঢুকতে গিয়েই এক নার্সের খুব জোরে ধাক্কা খেল নীলিমা। তাড়াতাড়ি সরি বলতে গিয়ে নার্সটাকে একটু চেনা চেনা লাগলো। হঠাৎই নার্সটা একটু হেসে বলল, আরে মিসেস রায়চৌধুরী, আপনি এখানে? কেমন আছেন? আপনার মেয়ে কেমন আছে? নীলিমা একটু হতভম্ব হয়ে গেল নার্সের কথায়। বলল, আপনি কি বলছেন? আমার মেয়ে? এবার নার্সটা বলল, আরে ম্যাডাম, আপনার মেয়ে পরিণীতা রায়চৌধুরী। আজকের দিনেই তো ওর এই হসপিটালে জন্ম হয়েছিল। আর আপনি দীর্ঘ 5 বছর পর প্রথম মা বলে ডাকার একজনকে পেয়েছিলেন। কথাগুলো শুনে নীলিমা আজ থেকে প্রায় 20 বছর আগের অতীতে ফিরে গেল। ঠিক আগের দিনটাই ওদের সব থেকে খুশির দিন ছিল এই আজকের দিনটা। ওর কোল আলো করে এসেছিল রাজকুমারীর মতো ছোট্ট পরী। সত্যিই তো, সেই দিন ওই বাচ্চা পুতুলটাকে দেখে খুশিতে নীলিমার চোখে জল এসে গেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক কষ্টের পর মা হওয়ার আনন্দ পেয়েছিল। ঠিক আজকের দিনেই তো পরীর জন্মদিন। আর আজকের দিনেই ওর বাবার এই অবস্থা, গোটা পরিবারের এই অবস্থা। আর সেই আজকের দিনেই পরী আমাদের সঙ্গেই নেই। ভাবনায় ছেদ পড়ল অন্য একটি নার্সের ডাকে। বললেন, ম্যাডাম, আপনার স্বামী মিস্টার পবন রায়চৌধুরী জ্ঞান ফিরেছে। উনি ভালো আছেন, আপনি চাইলে দেখা করতে পারেন। নার্স হেসে চলে গেল। সেই সঙ্গে নীলিমাও ছুটে গেল ওয়ার্ডের দিকে। পবন ভালো আছে দেখে নীলিমাও খুশি হলো। পবন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলিমা ওকে চুপ করে দিয়ে বলল, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর অফিসের কথা। আর তোমার অফিস থেকে ফোন করেছিল, আমি ওদের বলে বুঝিয়ে দিয়েছি যে তুমি সুস্থ হয়ে ওদের সব টাকা শোধ করে দেবে। বলতে বলতে নীলিমা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অন্যদিকে রিতম ঘরে বন্দি হয়েছিল। অনেক ডেকেও কেউ দরজা খুলল না। দেখেও নিজের ঘরের জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে পড়ল রিতম। নীলিমাও জানতে পারল না। 3 দিন পর পবনকে নিয়ে নীলিমা বাড়ি ফিরল। নীলিমা ভেবেছিল রিতম ঘরেই থাকবে। প্রায় 3 দিন ধরে বন্ধ ঘরে থাকার ফলে আস্তে আস্তে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। কিন্তু যখন নীলিমা রিতমের ঘরের দরজাটা খুলল, তখন ঘরে রিতমকে না দেখে আর ঘরের জানলার কাঁচ ভাঙা দেখে নীলিমার মাথায় রাগ উঠে গেল। পবনকে নীলিমা রিতমের ব্যাপারে সব কিছু বলল। তারপর রিতমের খোঁজ করতে নীলিমা বাইরে বেরিয়ে গেল। অনেক খোঁজ করেও রিতমের কোনো খোঁজ পেল না। হতাশ হয়ে বাড়ি ফিরছিল নীলিমা। এমন সময় সেই দিনের একটা মাতাল বন্ধু নীলিমার সামনে এসে পড়ল। নীলিমা ওকে রিতমের কথা বলতেই
ও বলল রিতম আগের 3 রাত বেশ্যালয়ে ছিল আর এখনও ওখানেই পড়ে আছে। কথাটা শুনে নীলিমা ক্ষেপে উঠল। সোজা চলে গেল বেশ্যালয়ের দিকে। ওখানে গিয়ে রিতমকে মাতলামো করতে দেখে নীলিমা ওকে মারতে শুরু করলো। মারতে মারতে বাড়ির দিকে নিয়ে চলল। রিতম কোনোদিনই ওর মায়ের এই রূপ দেখেনি। রিতমকে বাড়ি নিয়ে এলো নীলিমা। বাড়িতে এসে দেখল পবনের অফিসের লোকজন বাড়ি এসে হাজির হয়েছে। পবনের অবস্থা শোচনীয়। লোকজনের চেঁচামেচিতে আর টেনশনে নীলিমা ওদের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনারা আপনাদের টাকা 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনারা যান, ওকে রেস্ট করতে দিন। লোকেরা এই কথা শুনে সবাই চলে গেল। এবার পবন নীলিমাকে জিজ্ঞাসা করল, তুমি তো ওদের বলে দিলে 10 দিনের পর টাকা পেবে, কিন্তু কি করে? টাকা দিতে গেলে আমাদের এই বাড়িটা বিক্রি করে দিতে হবে, আর আমাদের আবার পুরনো বাড়িতে থাকতে হবে। নীলিমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ পরীর জন্মের 1 মাসের মধ্যেই ওদের এত উন্নতি হয়েছিল যে ওরা এই বাড়িটা কিনেছিল। ও বলল, তুমি বাড়িটা বিক্রি করে ওদের টাকা দিয়ে দাও। যার জন্য এই বাড়িটা কিনেছিলাম সেই তো এই বাড়ি থেকে চলে গেছে। তখন কি এই বাড়িটা আর আমাদের থাকবে? পবন নীলিমার কথায় কিছু একটা ভাবল, আর নীলিমার চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর সেই ছোট্ট পরীর মুখটা চোখের সামনে ভেসে উঠল নীলিমার। এরপর আবার প্রায় 3 বছর কেটে গেছে। কোম্পানির টাকা শোধ করতে নতুন বাড়িটা বিক্রি করে পবনরা সবাই এখন ওদের পুরনো বাড়িটাতেই থাকে। পবনের ওই বড় চাকরিটাও আর নেই। অনেক সময় চলে গেছে, অনেক টাকা লস হয়েছে পবনের। পবনের সংসার চালাতেও একটা ছোট্ট অফিসে ঢুকেছে পবন। মাইনের চাকরি তার। পরী জন্মের পর ওরা হাই সোসাইটি বড়লোকের মতো পরিণত হয়েছিল। আজ পরী চলে যাবার পর ওরা ধীরে ধীরে ওই হাই সোসাইটির কাছে মিডিল ক্লাস আর লোয়ার ক্লাসে পরিণত হয়েছে। এটা পবন আর নীলিমা সবাই বুঝতে পারল। ওদের পরিচিত লোকজনের কাছে আজ ওরা ভিখারিতে পরিণত হয়েছে। কেউ কেউ তো আবার ওদের বাড়ির সামনে 2-10 টাকা ফেলে দিয়ে যায় ভিখারি মনে করে। নীলিমা মাঝে মাঝে পরীর উপর অত্যাচারের কথা মনে করে কষ্ট পায়, চোখে জল ফেলে। রিতম একটা শয়তান তৈরি হয়ে গেছে, শুধু টাকা নেওয়ার জন্য বাড়ি আসে আর সারাদিন বাড়ির বাইরেই থাকে। রাতেও বাড়ির আসে না। নীলিমা আর পবন ওকে শাসন করে করে ক্লান্ত হয়ে পড়েছে। এখন তো কিছু বললেই মা বাবাকেও তেড়ে মারতে আসে। এইভাবেই চলছিল ওদের দিনগুলো। একদিন পবন আর নীলিমা বসে কথা বলছিল। এমন সময় হঠাৎই পবন বলেই ফেলল, পরিণীতা আমাদের বাড়ির লক্ষ্মী ছিল, ও কোনো দোষ করেনি। আমরাই ওকে মেয়ে বলে ঘৃণা করতাম। রিতমের দোষের শাস্তি আমরা পরীকেই দিতাম। কিছুই তো চাইতো না ও আমাদের কাছে, শুধু রাতে তোমার কোলে ঘুমাতে চাইতো, একা ঘরে শুতে ভয় পেত। তাও আমরা ওকে কত নৃশংসভাবে মারতাম বলো। রিতম জন্মানোর পর মাই তো পরীর বিরুদ্ধে আমাকে ভুল বোঝাতো, পরীকে ঘৃণা করতে শেখাতো। মা নিজেও পরীকে মারধর করেছেন, আর সেই সঙ্গে পরীকে দিয়ে সমস্ত ঘরে কাজ করাতো। তবুও কত ভালো রেজাল্ট করতো, আমাদের নামগুলো কত উজ্জ্বল হতো। আর আমরাও মেয়ের রেজাল্ট এত ভালো দেখে, রিতমের রেজাল্ট এত খারাপ দেখে মেয়েকেই আমরা দোষারোপ করতাম। আর তুমি নীলিমা, তুমিও মা হয়ে সব অত্যাচার দেখে মুখ ঘুরিয়ে নিতে। ছি! কথাগুলো বলতে বলতে পবনের চোখ দিয়ে জল পড়ছিল। এবার নীলিমাও কেঁদে উঠল এবং বলল, পরী একজন দেবী ছিল। যখনই কেউ ওকে মেরে ফেলার চেষ্টা করত, আর তখনই তার চরম ক্ষতি হতো। যেমন তোমার মায়ের হলো। পরীকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন উনি, আর তখনই উনি ঝাড়বাতি পড়ে মারা গেলেন। এতে পরীর তো কোনো দোষ ছিল না। তোমার মা তার নিজের পাপেই মরেছেন, একজন নির্দোষ বালিকার উপর অত্যাচারের ফল। আর সেদিন তুমি যখন পরীকে মেরে ফেলতে চাইলে, আর ওই মহিলা কোথা থেকে হঠাৎ করে আবির্ভাব হলো আর পরীকে নিজের মেয়ে বলে নিয়ে চলে গেলেন। আমি জানি না নীলিমা, কে ছিল উনি, ওই মহিলা কে ছিল। উনি আমাদের বুঝিয়ে দিতে চেয়েছিলেন আর আমাদের চোখ খুলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা পারিনি। তাই অত্যাচার থেকে বাঁচাতে আমাদের মেয়েটাকে
কোথায় নিয়ে চলে গেলেন জানি না। এই কথাটা বলে পবনের ছোটবেলার পরীর মুখটা মনে পড়ে গেল, আর পবন পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠল। পবন আর নীলিমা দুজনেই পরীর কথা ভেবে কাঁদছিল। এমন সময় রিতমের এক বন্ধু এসে জানালো কয়েকজন পুলিশ রিতমকে ধরে থানায় নিয়ে গেছে। শোনা মাত্রই দুজনে ছুটল থানায়, কিন্তু গিয়ে যা শুনল তাতে যেন ওদের মাথায় বাজ পড়ল। পুলিশ জানালো প্রতিদিন রাতে রিতম রাস্তায় যাতায়াত করা একটি মেয়েকে খারাপ মন্তব্য করে, কিন্তু কাল তা অতিরিক্ত আকার ধারণ করে। তাই মেয়েটি রিতমের শাস্তি চেয়ে থানায় এফআইআর করেছে, আর রিতম বারবার বলছে সে নাকি কিছুই করেনি। কথাগুলো শুনে পবন কিছু বলার আগেই নীলিমা চিৎকার করে বলল, হ্যাঁ, আমি নিশ্চিত রিতমই দোষী। রিতমই ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি বলছি আপনারা ওকে কোর্টে তুলুন, ওকে শাস্তি দিন। এতদিন আমি মা হয়েও যা করতে পারিনি, আজ আমি তাই করব। আমি রিতমের বিরুদ্ধে কোর্টে বলবো। কথাগুলো বলতে বলতে নীলিমা কেঁদে ফেলল। পবন ওকে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। এর কয়েক মাস পর রিতমের বিরুদ্ধে আরও কয়েকটা কেস পাওয়া যায়। কোর্টের রায়ে রিতম রায়চৌধুরী 5 বছরের কারাদণ্ড হয়। এরপর নীলিমা আর পবন একেবারেই ভেঙে পড়ে। ওরা পরিণীতার অনেক খোঁজ করেও খুঁজে পায়নি তাকে। একদিন সকালে ঘুম থেকে উঠে পবন বাইরে বসে চা খাচ্ছিল। তখন পবনের এক পুরনো বন্ধু এসে বলে পরিণীতার খোঁজ পাওয়া গেছে। কথাটা শুনে নীলিমা বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কোথায় আছে আমাদের পরি? ওই বন্ধুটি জানালো পরিণীতাকে নাকি টিভিতে দেখাচ্ছে। কথাটা শুনেই ওরা তাড়াতাড়ি টিভিটা অন করলো এবং ওরাও দেখতে পেল, কিন্তু ওদের সেই ছোট্ট মেয়ে পরীকে নয়, একজন সায়েন্টিস্টকে, একজন সফল অ্যাস্ট্রোনট পরিণীতা রায়চৌধুরীকে, যে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হচ্ছে। এই দেখে পবনের বুকটা গর্বে ভরে গেল। নীলিমার চোখে আনন্দের কান্না উপচে পড়ল। পরের দিনই ওরা চলল দিল্লি ওদের আদরের মেয়ে পরীকে আনতে। কিন্তু ওরা গিয়ে যা ঘটল তাতে ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের তলা মাটি সরে গেল। প্রথমত ওদের ভিখারিদের মতো পোশাক দেখে সায়েন্স ইনস্টিটিউট ওদেরকে ঢুকতেই দিল না। দ্বিতীয়ত ওরা যখন সিকিউরিটি গার্ডকে নিজেদের পরিচয় হিসেবে বিখ্যাত অ্যাস্ট্রোনট পরিণীতার মা বাবা বলল, তখন তো সব লোকের মধ্যে এমন এক প্রচণ্ড ব্যঙ্গাত্মক হাসি রোল উঠল যে নীলিমা আর পবন লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না। ওরা এরপর আর এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকেনি, কান্নায় চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসেছিল। এই সময় রিসেপশন থেকে একজন লোক ওদের দুজনের ওই রকম অবস্থা দেখে একটু করুণা হলো। উনি ওদের কাছে এসে ওদের আসার কারণ জানতে চাইল। তখন পবন লজ্জিতভাবে জিজ্ঞাসা করল, স্যার, আমরা শুধুমাত্র একবার পরিণীতা রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই, প্লিজ স্যার। কথাটা শুনে ওই লোকটা একটু হেসে বললেন, আপনারা কি বলছেন? মিস রায়চৌধুরী একজন বিজ্ঞানী, একজন সফল অ্যাস্ট্রোনট। উনি আপনাদের সাথে দেখা করবেন? হা হা হা। কিন্তু আপনারা যখন এত করে বলছেন তখন আমি একবার চেষ্টা করতাম ম্যাডামদের সাথে আপনাদের দেখা করবার, কিন্তু তা সম্ভব নয়। পবন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? ওই লোকটি বললেন, ম্যাডাম অর্থাৎ মিস পরিণীতা রায়চৌধুরী কাল অনুষ্ঠানের পর নিজের ইচ্ছায় নিজের স্পেসশিপ নিয়ে মহাকাশ ভ্রমণে বেরিয়ে গেছেন। তিনি কবে ফিরবেন বা আদৌ কোনো দিন ফিরবেন কি না কেউ জানে না। আচ্ছা, এবার আপনারা আসুন। কথাগুলো বলে লোকটি চলে গেলেন। লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলিমা আর পবনের চোখের সামনে খুশির স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। অনেক হতাশা আর দুঃখ নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে আসায় নীলিমার হঠাৎই পরীর জন্মের আগের কথা মনে পড়ল। মনে পড়ে গেল সেই গঙ্গা নদীর উৎপত্তিস্থলের কাছে শিব মন্দির আর মন্দিরের কাছে থাকা সেই তপস্বিনী মাতার কথা। সঙ্গে সঙ্গে পবনকে সব কথাগুলো বলল এবং আরও বলল সেই তপস্বিনী মাতার কাছে যাব, জানতে চাইব আমার প্রথম সন্তান পরীর কথা। পবন ও নীলিমার কথায় সায় দিল। পরের দিন ওরা সেই তপস্বিনী মাতার কাছে গেল।
তার কাছে জানতে চাইল পরিণীতার ব্যাপারে সব কথা। তপস্বিনী মাতা ওদের পরী জন্মবৃত্তান্ত সম্পর্কে সব কিছু বলল এবং আরও বলল, তোদের আমি আগেই বলেছিলাম প্রথম সন্তানের যত্ন করতে, ওই তোদের ভাগ্যলক্ষ্মী। ওর পরে জন্মানো সব সন্তানই ভালো হবে, তাও তোর এই প্রথম সন্তানের জন্য। কিন্তু তোরা এই রকম কদর্য ব্যবহার করবি এই ছোট্ট রাজকুমারীর সঙ্গে তা আমি জানতাম না। ছি! কিন্তু সত্যি নীহারিকা একজন সত্যিকারের মা। সে শুধুমাত্র ওই মেয়েটাকে বাঁচাতে শ্বশুরবাড়ি ছেড়েছিল। কতকগুলি শয়তানের সঙ্গে একা লড়াই করে ও সন্তানকে বাঁচিয়ে রেখেছিল। ও তোদের মতো কন্যা সন্তানকে ঘৃণা করেনি। কন্যা সন্তানের মা হিসাবে নীহারিকা নিজেকে গর্বিত মনে করত। আর শুধুমাত্র তোকে কাঁদতে দেখে নিজের ওই সন্তানকেই নিজের শক্তি বলে তোর গর্ভে প্রবেশ করিয়েছিল। আর ওই বাচ্চা জন্মানোর পর তোর আরেক সন্তানের জন্ম, আর তার সাথে তুই এরকম করলি। তোদের সাথে যা হয়েছে তা ঠিকই হয়েছে। তোদের বাড়িতে গিয়ে নীহারিকা ওর মেয়েকে ফিরিয়ে নিয়ে এসেছে আর মানুষের মতো মানুষ করে তুলেছে। আর হ্যাঁ, ওই নীহারিকা কোনো মানুষ নয়, ও একজন অশরীরী মা। ওই অশরীরী মায়ের মাতৃস্নেহে পরিণীতা আজ একজন সফল অ্যাস্ট্রোনট। আর তোরা তোদের ছেলেকে কোনো মেয়ের সম্মান করাতে শেখাসনি। একটা অপদার্থ জানোয়ার তৈরি হয়েছে তোর ছেলে। তোরা আর কোনোদিনই পরিণীতাকে ফিরে পাবি না। ও মহাকাশের মা নীহারিকার সাথে মিলিত হয়েছে। তোরা বাড়ি ফিরে গিয়ে সেই আগের মতো কষ্টের জীবন কাটাবি। যা, চলে যা তোরা। কথাগুলো শুনে নীলিমা আর পবন মনের দুঃখে বাড়ি ফিরে আসে। নীলিমা শুধু পবনকে একবার বলল, একজন অশরীরী মা তার মাতৃস্নেহ পরীকে বড় করলো, আর আমি একজন মানুষ মা হয়েও নিজের মেয়েকে মাতৃস্নেহ দিতে পারলাম না।